সকালে ঘুম থেকে উঠে মেয়েটকে দিয়ে রান্নার ব্যবস্থা করলাম। যারা আসছে তারা আমার আর জাঙ্কুকের জীবনের অনেকটা জুড়ে বসবাস করছে। আমার কালো অতীত আর জাঙ্কুকের ভালোবাসার অতীত একই সাথে পদার্পণ করতে যাচ্ছে। আসলে জংসুক চায় না রাজনীতির সাথে আর জড়িত থাকতে, আর মেয়ের বাবা হয়ে সে নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে। তাই ও রাজনৈতিক পার্ট চুকিয়ে আমেরিকা চলে যাচ্ছে। কি অদ্ভুত, যাওয়ার কথা কার আর যাচ্ছে কারা। আর জাঙ্কুকও অনেক কিছু জানে না, ওর অনেক কিছু জানার এখনো বাকি রয়ে গেছে। বেচারা খুব দিশেহারা হয়ে আছে। ওরা আসুক, আজকেই জাঙ্কুকে সবটা খুলে বলবো। দুপুরের আগে আমার বাড়িতে আমার চিরচেনা একটা মুখ দেখে থমকে গেলাম। কোলে বেবি নিয়ে সোফায় বসে আছে, পাশে তার স্বামী। তে ওদের বেবির দিকে তাকিয়ে আছে। হঠাৎই আমার পা গুলো অসাড় হয়ে আসলো। ভালোবাসার মানুষটিকে দেখতে হয় অন্যের স্ত্রী রূপে, আবার কোলে বাচ্চা। এসব কি ভাবছিস জাঙ্কুক? তে তোর স্ত্রী, তোর ভালোবাসার মানুষ। ওই মেয়ে তো বেইমানি করেছে, ও তো এক ছলনাময়ী। ওর জন্য তোর পা কেন থেমে থেকেছে? হঠাৎই খেয়াল করলাম আয়ু আমাকে দেখে দাঁড়িয়ে গেল। চোখ জোড়া ছলছল করে উঠলো যেন ওর থেকে দৃষ্টি সরিয়ে তের দিকে তাকালাম। ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমার মনে হঠাৎ নেমে আসা বিষণ্ণতা ওর হাসি মুখটা দেখেই কেটে গেল। আমি নিচে আসতেই তে আয়ুর উদ্দেশ্যে বলল, ভাবি বসে পড়ো, শুধু শুধু দাঁড়িয়ে কান্না করে কোনো লাভ নেই। যা একবার যায় তার ফিরে পাওয়া অসম্ভব, তাই যা আছে তা নিয়ে সুখে থাকো। এখন চলো খাবার খেয়ে নেই, না হলে আমার বেবি আবার রাগ করবে। বেবি মানে? আরে হায়নজিন ভাই, ও সরি, জংসুক ভাইয়া। তোমাদের বেবি হলো আর আমি আর জাঙ্কুক কি বসে থাকতে পারি? তাই ভাবলাম বেবিটা নিয়েই নেই। তুমি কি এইমাত্র হায়নজিন বললে? হ্যাঁ তো মানে কি? হায়নজিন তো তোমার ওই চাচাতো ভাইয়ের নাম, তাই না? আমার হাজবেন্ডের নাম হায়নজিন, তবে আমাদের পরিবারের সকলে ওকে জংসুক নামেই চেনে। ও তের চাচাতো ভাই হয়। এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। হায়নজিন তো ওই ছেলে যে এত খারাপ কাজ, রেপ, মার্ডার করেছে, যে আমাদের অ্যাক্সিডেন্টও করিয়েছে। আর সেই ছেলে আয়ুর হাজবেন্ড। আমার রাগে মন চাইছিল এখনই হায়নজিনের মাথাটা ফাটিয়ে দেই, কিন্তু তে আমার হাত ধরে বলল এখন চুপ থাকতে। ওরা তো শান্ত বিহেভ দেখে আমি নিজেই শকড। আরো কোন আক্কেলে ওকে দাওয়াত দিল? এখন কিছু জিজ্ঞাসাও করতে পারছি না। চলো সবাই খেতে চলো, তারপর সবার সাথে কিছু কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। সকলে খেতে গেলাম, কিন্তু খেতে পারলাম না, কারণ সবার মনে বিরহ চলছে। যাই হোক, আমার কথা শুনে ঝড় তুফানও বইবে। খাওয়ার পর ওদের নিয়ে ডাইনিং এ বসলাম। আয়ুর বেবি কান্না করছে, ওকে গেস্ট রুমে পাঠিয়ে দিয়েছি বেবি আর ওর রেস্টের জন্য। তারপর একসাথে বসলাম আমি, জাঙ্কুক আর জংসুক। জাঙ্কুক জংসুককে দেখতে চাইছে না, রাগে ওকে মারতে চাইছে, কিন্তু আমি ওকে চুপ থাকতে বললাম, বুঝিয়ে বললাম। তারপর বলতে শুরু করলাম অতীতের কিছু কালো সত্য, যা একমাত্র আমি জানি। সাল 2010, মের 10 তারিখ রাতে বাবা বাসায় আসেন অস্থির হয়ে। মনে হচ্ছিল অনেক ভয় নিয়ে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছেন। এসে আমার হাতে একটা কলম দিয়ে বললেন যদি ওনার কিছু হয়ে যায় এটা যেন আমি সামলে রাখি। কিছুক্ষণ পর মায়ের প্রাক্তন প্রেমিকের আগমন ঘটলো। বাবার সাথে কথা কাটাকাটি করছিল। আমি ঘুম থেকে উঠে চোখের সামনে দেখি সে অলরেডি আমার বাবার মাথায় বরাবর গুলি করেছে। বাচ্চা মস্তিষ্ক আমার হ্যাং হয়ে গেল। তারপর আমাকেও তাদের সাথে নিয়ে গেল। চট্টগ্রামে বড় নেতার লোক ছিল, তাই কোনো জেল হাজত হলো না। কলমটা আমার সাথে থাকলেও বুঝতে পারলাম না যে এটার কি কাজ। তারপর আমার লাইফে দ্বিতীয়বারের মতো মৃত্যু দেখতে পেলাম, মায়ের মৃত্যু। কিন্তু ঢাকা আসার পর একদিন হঠাৎই কলমের রহস্য উদ্ঘাটন হলো। একটা মেমোরি ছিল ওতে, প্রায় 6 বছর পর। আদৌ মেমোরিটা ঠিক ছিল কিনা বুঝতে পারিনি, কিন্তু যখন আমি মেমোরি চালাই বুঝতে পারি সব ধরনের কালোবাজার, মেয়েদের পাচার, আরো অনেক খারাপ অপরাধের সাথে জড়িত ছিল তারা। তারপর আমি আমার ফ্রেন্ডের পুলিশ ভাইকে এই সকল বিষয় সম্পর্কে জানাই। তবে সে ঢাকায় ছিল, তাই তিনি ঠিক করেন চট্টগ্রামের পুলিশের সাহায্য নেবেন। কিন্তু পুলিশ এত আগের ঘটনার উপলক্ষে ওদের ধরবে না, তাই ওই অপরাধীদের বিরুদ্ধে পুলিশ লাগাই। 2 জন আগেই মারা গেছে, তবে তৃতীয় ব্যক্তির ক্ষমতা ছিল খুব। তার বিরুদ্ধে আবার প্রমাণ জোগাড় করতে লেগে গেল পুলিশ। সেই লোক জেনে গেল ব্যাপারটা, তাই আমাকে খোঁজ করার জন্য জংসুককে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করলো। কিন্তু জংসুক তখন অন্য খেলায় মত্ত। সে তার পুরনো শত্রুকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সে মৃত্যুবরণ করলো ফ্যামিলির মানুষ সহ। শুধু বেঁচে গেছো তুমি, তাও ভাগ্যক্রমে। তুমি কার কথা বলছো তে?
জংসুক, তোকে জেল থেকে কে ছাড়িয়েছে? চুপ করে থাকিস না, বল। কিম নামজুন, জাংকুকের বাবা, দ্য কিং অফ ব্ল্যাক হোল, আমাদের অন্ধকার জগতের কিং, কিম নামজুন। তবে আমি তো তাকে মারিনি, সে তো জাংকুকদের গাড়িতেই ছিল না। তোমার বাবা কি তোমাদের গাড়িতেই ছিল জাংকুক, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল? না। তবে আমার বাবা এমন নাতে, তোমার কোনো ভুল হচ্ছে। আর তুমি এই নোংরা ছেলেটার কথা কেন বিশ্বাস করছো? জাংকুক, সে নিজেই তোমাকে মারার ব্যবস্থা করেছিল। জংসুক তোমার শত্রু জেনেও সে ওকে ছাড়ানোর ব্যবস্থা করে, যাতে তোমার ক্ষতি করতে পারে। আসলে আমার মনে হয় উনি কিছুতেই চাননি তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও। জংসুক আর আয়ু চলে যাওয়ার পর তের সাথে রাগের ভান করে বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম উত্তরার দিয়াবাড়ির পাশে একটা বিল্ডিংয়ে। অনেকদিন পর আসলাম। বাড়িতে ঢুকতেই শুনতে পেলাম একজনের চিৎকারের শব্দ। শব্দটা অন্য কেউ শুনলে বেহুশ হয়ে যেত, এত ভয়াবহ আর্তনাদ। নিজের মৃত্যু কামনা করা আর্তনাদ আমার কানে আসতেই কেমন যেন এক সুখের দোলা দিয়ে গেল মন জুড়ে। রুমে প্রবেশ করতে একজন মুচকি হেসে এগিয়ে আসলো, তাকে আলিঙ্গন করে নিলাম। বহুদিন পর, প্রায় 1 বছর পর মায়ের সাথে আলিঙ্গন করে মনটাই জুড়িয়ে গেল। ভেতর রুমে ঢুকতেই শেকলবন্দি বয়স্ক লোকটা আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, বয়স হলে কি হবে, এখনো তেজ তুখর, আমাকে একেবারেই মেরে ফেল। এত কষ্ট দিচ্ছিস কেন? আমি আর পারছি না এত কষ্ট সহ্য করতে, মেরে ফেল আমাকে। এত সহজে মৃত্যু তো তোমার জন্য না, তোমার আরো শাস্তি ভোগ করতে হবে। এত এত মানুষের সাথে অন্যায় করেছো আর শাস্তি ভোগ করতে পারবে না? আমি তোর বাবা হই, তাও তুই আমাকে শাস্তি দিচ্ছিস, এটা অন্যায় না? কিসের বাবা? সে 3 বছর আগেই মারা গেছে। এখন যে আমার সামনে আছে সে অন্ধকার জগতের কিং, কিম নামজুন। মানুষকে অত্যাচার, রেপ, মেয়ে পাচার, মানুষ হত্যাকারী, মাফিয়া কিং। আমি অন্যায় করেছি, শাস্তি তুই দিচ্ছিস, কিন্তু তুই যে অন্যায় করেছিস তার শাস্তি কি হবে? কে দেবে তোকে শাস্তি? তোর বউ? ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার জন্য মিথ্যে বললে, মিথ্যে নাটক করলে সেটা অন্যায় হয় না। আম্মু, তোমার ইতালিতে আন্টির বাসায় যাওয়ার ব্যবস্থা আমি করে ফেলেছি। আর এই লোক এমনিতেই থাকতে থাকতে কিছুদিনেই মরে যাবে। এখন অন্তত তুমি এখান থেকে চলে যাও। জাংকুক, তোর বাবা 1000টা অন্যায় করেছে, আমি বলবো না তোর বাবাকে তুই ক্ষমা করে দে, কিন্তু আমাকে তোর বাবার থেকে আলাদা করিস না। এই লোকটা যত খারাপ হোক, তবু এই লোকটাকে আমি ভালোবাসি জাংকুক। জানি এই লোকটা আমাকে অনেক মিথ্যে বলেছে, কিন্তু ভালোবাসার তো মিথ্যে ছিল না জাংকুক। তোর বাবা 1000 অন্যায় করলেও তাকে আমি ভালোবাসি, আর এই ভালোবাসাতে বিরতি দিতে বলবি না প্লিজ। তার পাপের শাস্তি সে পাচ্ছে, তার শেষ সময়টা আমি অন্তত তার পাশে থাকি। আয়ু এতদিনে ভালো আছে, সুখে আছে, ওর সুন্দর একটা সংসার হয়েছে। আর তাছাড়া থাক, না বলি। তবে তুইও অন্যায় করেছিস জাংকুক, আমি চাই না তুই তোকে ভুল বুঝুক, আমি চাই না ও সবটা জানুক। এখন তুই বাড়ি যা, ওকে একলা রাখা ঠিক হবে না। অন্যায় করেছি, অন্যায় করেছি, কেন অন্যায় করেছি তা তো তুমি ভালো করেও জানো, তারপরেও কেন এমন কথা বলছো? আর এই লোকটার জন্য তুমি এখনো ভাবছো? মা, তোমাকে আমি কি বলবো? এই লোকটা তোমার সাথে এত অন্যায় করেছে, তোমাকে মারতে চেয়েছে, তোমার এই ছেলেকে মারতে চেয়েছে, তাও তুমি এই লোকটাকে এখনো ভালোবাসো? ছ্যাঃ, কি বলবো, ভালোবাসায় অন্ধ হয়ে গেছো তুমি। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, তবে আমি বলে রাখছি মা, এই লোকটা একদিক দিয়ে মরবে, অন্য দিক দিয়ে তোমাকে আমি নিজের কাছে নিয়ে আসবো। এই লোকের বিরহে তুমি নিজের জীবনটাকে শেষ করবে, আমি তা হতে দেব না। আর এই লোকের সাফাই গিয়ে আমার সাথে আর একটা কথা বলবে না তুমি, বোঝা গেল? এসব বলেই সেখান থেকে বের হয়ে আসলাম। আমার মায়ের মধ্যে এত মায়া কোত্থেকে আসলো আমি জানি না। যে লোকটা তাকে এত কষ্ট দিল, এখনো কিনা সে তাকে নিয়েই ভাবছে। রিক্সা নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। বাড়িতে ঢুকতেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কোথায় ছিলে তুমি? এতগুলো কল করলাম, ধরলে না কেন? কোনো কথা না বলে ওকে কোলে নিয়ে হাঁটা দিলাম। ও গলা জড়িয়ে ধরলো। আমি ওকে নিয়ে রুমে এসে ওকে বসিয়ে দিলাম। আমি ফ্রেশ হয়ে আসছি বলেই ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে তের পাশে বসে ওর কপালে একটা চুমু খেলাম। তারপর ওকে আমার সাথে আলিঙ্গন করে কিছুক্ষণ ভালোবাসার পরশ এঁকে দিলাম। রাত 3টা বাজে। তে ঘুমিয়ে আছে। আমার অনেক দিনের পুরনো সত্যি, যা সবার অগোচরে ছিল। 3 বছর আগে অ্যাক্সিডেন্ট হলে আমি পাগল হইনি। আমি জাংকুক সম্পূর্ণ সুস্থ ছিলাম। তবে চট্টগ্রাম থেকে চলে আসলাম।
আমার বাবার কুকর্মের শাস্তি হিসেবে তাকে উত্তরা দিয়া বাড়িতে আটকে রাখলাম। সবাই জানে সে মারা গেছে। আমার অ্যাক্সিডেন্টের পর আইর বিয়ে হয়ে যায়। এতে আমি কষ্ট পেয়েছি, তবে অতটাও না যতটা তেকে বলেছি। পাগলের মতো থাকার একটাই কারণ, যেন আমাকে নিয়ে হায়ুজিন মাথা না ঘামায়। ঢাকা আসার পর দিনকাল ভালোই চলছিল। গত 1 বছর আগে হঠাৎ একদিন তেকে দেখে কেন যেন ওর প্রতি এক ভালো লাগা সৃষ্টি হয়। পরে ওর খবর নেই, আর জানতে পারি ওকে। আমার বাবার কৃতকর্মের কথা শুনলে ও জীবনে আমাকে বিয়ে করতো না। তাই পুরো 3 মাস লাগে চুলদারি বড় করে পাগলের অ্যাক্টিং করি। বাড়ির সব দারোয়ান কাজের লোক পাল্টে ফেলি। তারপর দাদাকে চট্টগ্রাম থেকে আনি, বিয়ের প্রস্তাব দিই। ওর মামার সম্পর্কে আগেই ধারণা ছিল যে ওই লোকটা লোভী, তাই তো তাকে টাকার লোভ দেখিয়ে ওকে বিয়ে করতে রাজি করাই। আর তের সাথে পাগলের আচরণের আসল কারণ আমি দেখতে চাইছিলাম ওর মধ্যে এমন পাগলের প্রতি ভালোবাসা হয় কিনা। তাই বেশ অনেকদিন এই পাগলের অভিনয়টা চালিয়ে যাই, কিন্তু পরের বার অ্যাক্সিডেন্টে ঠিক হওয়ার ভান করি, কারণ আমি জানতাম হায়ুজিন ওর ক্ষতি করার চেষ্টা করতে পারে। আর ডাক্তার ইয়নহু আমার পুরনো বন্ধু, তার সাহায্যে তের সাথে গেলেও সে আমাকে পাগলের মিথ্যা রিপোর্ট জোগাড় করে দেয়। হাসপাতাল থেকে দ্বিতীয় অ্যাক্সিডেন্টের রিপোর্ট উনিই রিসিভ করে, যাতে অন্য ডাক্তাররা বুঝে না যায় আমার কোনোদিন স্মৃতি যায়নি। যাই হোক, এখন এত বাধা বিপত্তির পরে আমি আমার তেকে নিয়ে খুব ভালো আছি। আমি চাই না ও কখনো এটা জানুক। কিছু কিছু সত্য অজানা থাকাই ভালো। 8 মাস পর আজ আমাদের কোল আলো করে ফুটফুটে এক রাজকুমারী এসেছে।